আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। অথচ সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়। সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝেই সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে। মোটামুটি সকল রাজনৈতিক দলগুলো এখন একটা বিষয় নিয়ে একটু প্রস্তুতি গ্রহণ করতেছে। সেই বিষয়টা হলো আগামীতে নির্বাচন নিয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে। একটা সুসংবাদ আছে, সুসংবাদটা হলো সকল ইসলামিক দলগুলো এখন এক প্ল্যাটফর্মে চলে আসতেছে এবং এক প্ল্যাটফর্মে এসে একই বাক্সের ভিতরে ভোট নেবে ইসলামিক দলগুলো। প্রিয় দর্শক শ্রোতা, এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে সকল ইসলামিক দলগুলো এক হলে অন্য অন্য দল তাদের সাথে পেরে উঠবে কিনা। প্রিয় দর্শক, ইসলামিক দলগুলোর মধ্যে প্রধান ইসলামিক যেটা দল রয়েছে সেটা হলো জামাতে ইসলাম, একটা বড় দল। অন্যদিকে রয়েছে বিএনপি, সেটা কিন্তু বিশাল বড় একটা রাজনৈতিক দল। আবার অন্যদিকে সাধারণ জনতাকে নিয়ে চলতেছে নতুন করে আলোচনা সমালোচনা, যে সাধারণ জনতা একটা কথা বলতেছে যে ডক্টর ইউনূস সাহেবকেই আগামীতে আমরা নির্বাচনে দেখতে চাই। এখন নির্বাচনের রোড ম্যাপ এখন পর্যন্ত সঠিকভাবে কিন্তু দেওয়া হয়নি, যদিও বলা হচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু নির্বাচন দেওয়া হবে, কিন্তু প্রকৃতপক্ষে আসল তারিখটা এখনও দেওয়া হয় নাই। যার কারণে মাঝে মধ্যে কিন্তু বিএনপির টপ লেভেলের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়ে থাকেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে সকল বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই নিউজটি সাজানো হয়েছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই হয়তো আপনারা অনেক কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন। চলুন কথা না বাড়িয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা আগে শুনি, তাহলেই সব কিছু হয়তো আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আগামী 15 দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে। আমরা প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলে নিতে চাই, আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। অথচ সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালেই আওয়ামী মিডিয়াগুলো পুরনোরূপে ফিরে যাচ্ছে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালে আওয়ামী লীগের লোকজন উজ্জীবিত হয়ে মাঠে নামার চেষ্টা করছে এবং সেনাপ্রধানের তৎপরতায় আওয়ামী লীগের অনেক লোক জামিন পাচ্ছে, মুক্তি পাচ্ছে। তারা বাংলাদেশে নির্বাচন করবে এই স্বপ্ন দেখছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে সংগঠিত হয়ে নির্বাচন করার সুযোগ সেনাপ্রধান দিবেন এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন এবং তিনি অনেককে তো পার করে দিয়েছেন। হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, এখন তিনি লন্ডনে বিয়ে খান। এর আগে বেলজিয়াম ছিলেন, 21শে ফেব্রুয়ারি তো তাকে দেখা গেছে। আবার বিএনপিকে ধন্যবাদও দিয়েছেন। এগুলো কে ঘটিয়েছে এটা জানে সবাই। এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু এনসিপির একটা ঘোষণা, 15 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এনসিপি। তা 15 দিনের মধ্যে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো রাজনীতিতে একটা চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমি মনে করি 15 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেনাপ্রধান যে আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা একটা জটিল বিষয়। আমরা শতবার দাবি জানাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, কিন্তু এই সরকার এটা করবে না। এই সরকারের দুইটা বৈশিষ্ট্য আছে, অনেকটা এনজিও ক্যারেক্টার আছে। এখন এই দুর্বলতাগুলো থাকলেও জনগণের শক্তিতে সরকার টিকে আছে এবং থাকবে। জনগণ তাদের অ্যাবসলিউটলি সমর্থন করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সরকারের আন্তর্জাতিকতা। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি বলে এটা খুব সিরিয়াসলি দেখে। যেমন হাসিনা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কথাকে দাম দিত না, শুধু ভারত, চীন, রাশিয়ার কথা চলতো। এই জন্য পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, যার ফলে এখন দেখতে পাচ্ছি যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে একবার দুইবার না 3-4 প্রধানমন্ত্রী হয়েও হাসিনা ইউরোপের কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পর্যন্ত পান না, ঢুকতেই পারেন না। কি নির্মম পরিহাস! হাসিনা যদি সুযোগ পাতেন ইউএসএতে যেতেন না? অবশ্যই যেতেন। তাহলে তার হাসিনাকে ধরে আনা বা এইসব, হাসিনা ইউকেতে যেতে পারলে একদম তারেক রহমান যেভাবে ইউকেতে বসে রাজনীতি করেছিল ওইভাবে রাজনীতি করতে পারতেন, কিন্তু যেতে পারেননি।
সুযোগ পাননি। হাসিনার মধ্যে আন্তর্জাতিকতাটা ছিল না, সে ছিল ভারতপন্থী। কিন্তু ডক্টর ইউনূস পশ্চিমাদের কথা গুরুত্ব দেন, জাতিসংঘের কথা গুরুত্ব দেন, তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করেন, পরামর্শের সাথে কাজ করেন। এই জায়গাটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইজ ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট। কারণ নিষিদ্ধ করা, এটা নিষিদ্ধ এবং ফাঁসি এই দুইটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না, কোনো দেশ সমর্থন করে না। ফাঁসি দিতে হলে কাউকে নিষিদ্ধ করতে হলে এটা নিজেদের সিদ্ধান্ত করতে হবে। ডেথ পেনাল্টি তো কেউ সমর্থন করে না পশ্চিমারা, অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। জাতিসংঘ অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। তারা লাইফ সেন্টেন্স বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এগুলোতে বিশ্বাস করে সর্বোচ্চ। তাও আবার লাইফ টাইমের সংজ্ঞা আছে, 10 ইয়ার্স, 12 ইয়ার্স বা 14 ইয়ার্স ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, 15 দিনের মধ্যে এনসিপির দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের পক্ষে একদম সম্ভব নয়। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাবে। এই যে আওয়ামী লীগ একটু ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে হয়তো সেনাপ্রধান গ্রিন সিগন্যাল, কিন্তু 48 ঘন্টায় প্রায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে সাবেক এমপি আছে বেশ কয়েকজন। অতএব নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ সংগঠন যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্ট আওয়ামী লীগ পাবে। কারণ এটা সরকারের জন্য একটা দ্বিমুখী নীতি যে একটা দল নিষিদ্ধ না, তাদের আবার নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট দেন, এটা কেন? কারণ এই দ্বিমুখী নীতি করতে রাজি, কিন্তু নিষিদ্ধ করতে সরকার রাজি না। সরকার দেখছে যে ওদের নিষিদ্ধ না করে নিষিদ্ধের ট্রিটমেন্ট করাটা নিরাপদ আন্তর্জাতিকতার ক্ষেত্রে, আর নিষিদ্ধ করলে তখন সমালোচনা বেশি হবে। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মোহাম্মদপুর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশের দাবি করেন দলটির নেতারা। দেখেন, আওয়ামী লীগ মিছিল করে, তার বিরুদ্ধে কিন্তু এই এনসিপি মাঠে নেমেছে। জামাত ইসলামী, বিএনপির আলাদা কোনো পাল্টা মিছিল দেখলাম না। বরং যেসব জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে ওই পয়েন্টগুলোতে জামাত, বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ, চরমোনাই সবার উচিত আলাদা আলাদা মিছিল করা। যেসব জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে ওই সব জায়গায় সব দল মিছিল করে বলবে ভবিষ্যতে 1 সেকেন্ডের জন্য যদি আওয়ামী লীগের রাস্তায় দেখা যায় এই এলাকায় খবর আছে। কিন্তু বিএনপি, জামাত বা অন্য ওরকম কোনো উদ্বিগ্নই না, আওয়ামী লীগ মিছিল করেছে বলে করবে আমাদের এরকম একটা ভাব। অথচ এর বিরুদ্ধে কঠিন অবস্থান দরকার। মোহাম্মদপুরে ঠিকই এনসিপি দাঁড়িয়েছে। এই জন্য এনসিপি নিয়ে আমাদের নানা সমালোচনা থাকলেও আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষেত্রে এনসিপির বিকল্প নেই। এনসিপির হাত ধরে আওয়ামী লীগের কবর রচিত হবে। সমাবেশ এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিতারে দল, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়া বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নেই। এই যে স্পষ্টবাদী কথা যে প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে আমরা রাজপথে নামবো, এরকম কোনো কথা জামাত বলেছে না চরমোনাই বলেছে? পারে না বলতে, কিন্তু এনসিপি বলতে পেরেছে। সংস্কারে বাধা বিএনপি, স্পষ্ট কথা। কে বলেছে? কোন দল বলতে পারে? আমরা বলি, আমরা যারা নিরপেক্ষ জায়গা থেকে অ্যাক্টিভিজম বলি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এনসিপি ছাড়া কেউ করতে পারে। এই জন্য বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপিকে দরকার। আমরা একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। আমরা এই কথাগুলো আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চরমোনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চরমোনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন। সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট, ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাক্সে যায় এবং একটা বাক্স যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি, সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এবং চরমোনাই সম্পর্কে তৎকালীন সময় আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন, কেমন লেগেছে? উনি একেবারে সহজ মনে, সরল মনে উত্তর দিয়েছেন, ভালো লেগেছে, ভালো দেখেছে, এবং তারা একই সুরে কথা বলছে। আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব। তার সাথে বাংলাদেশের সমমনা 5টি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে, কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন। এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাক্সে ভোট দিতে পারেন, সেই কার্যক্রমে তারা একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে একই বাক্সে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি। বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাক্সে আমাদের ভোট নিতে হবে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাক্সে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি। আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যাদেরকে ইসলামিক দল মনে করে, যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে, তাদের আদর্শিক ভিন্নতা আছে, কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে, আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে। এই যে যত যাই মনে করুক না কেন, তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে
যে এরা ইসলামিক পার্টি, তার মানে জনগণ বিশ্বাস করে জামাত ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন ইসলামী পার্টি, মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি, এর বাইরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি, এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাসকে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে এক বাসকে ভোট প্রদান। তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে। জামাত জামাতের চরিত্রে চলবে, চরমনাই চরমনাইয়ের চরিত্রে চলবে, মামুনুল সাহেবদের চরিত্রে চলবে। কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে, চরমনার পীর ভোট দিতে পারে, আবার চরমনার পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে, আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমনার পীর সহ অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে। এরকম একটি আসন সমঝোতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায়, মানে একটা বাস্ক তারা পাঠাতে চায়। মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাড়িপাল্লারও বাস্ক আছে, অ্যাট দ্য সেম টাইম হাত পাখারও বাস্ক আছে, এমনটা নয়। তা আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের প্রধানই কাজ করে যাচ্ছেন। একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির মুফতি আপনার রেজাউল করিম সাহেব। আজকে সেই কাজটি আরেকটি কাজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উদ্যোগী হয়ে মনে হয় তারা এগিয়ে গিয়েছেন, তবে সেটা এখনো বলা মুশকিল, কতদিন পরে হয়তো বোঝা যাবে। নির্বাচন যত দ্রুত আসবে তত হয়তো তাদের অ্যাক্টিভিটিস আরও জনগণের সামনে প্রকাশ পাবে এবং জনসম্মুখে এটা আসলে তখন বোঝা যাবে যে আদতেই কি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে, অথবা যে কথা বলছে একই বাস্ক সব জায়গায় পাঠাবে এটা কি আসলে পারবে কিনা সেটা নির্বাচনের আগে বলে দিবে। তারা বলছেন আজকে ইসলামী আন্দোলন তারা সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। 5টি ইসলামিক দল সেখানে অংশগ্রহণ করেছে। এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাস্ক নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন এবং আজ বুধবার তারা এই আলোচনা করেন। সংলাপের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা সমমনা 5টি ইসলামিক রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাসকে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে, অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে, আলোচনায় আমরা সন্তুষ্ট। রেজাউল করিম আরও বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে। বিদেশিরা যাতে বাংলাদেশে নিয়ে তালবাহানা করতে না পারে এর প্রতিবাদ করার বিষয়েও সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যমতে পৌঁছেছি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয়, লক্ষ্য পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম সংলাপ চলবে। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিল দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে, আমরা বিষয়ে একমত হয়েছি, তা না করলে প্রতিবাদে আমরা অব্যাহত রাখবো। আজকের সেই 5টি যে ইসলামী সমমনা দল সেখানে যুক্ত হয়েছেন তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামী ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশগ্রহণ করেন। তো বাংলাদেশে আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আলোচনা থেকে যে আলেমদের দূরত্ব একটু না হলেও কমা শুরু হয়েছে। আর সবচেয়ে বাংলাদেশের বড় দূরত্ব তো মনে হয় জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন, যেহেতু বড় রাজনৈতিক দুটি দল, তারাই যখন একই বাস্ক নিয়ে পাঠাতে চান মাঠে ময়দানে, তো সেখানে নতুন করে ছোট ছোট অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল দূরে থাকবে এটা আমার এখনো বিশ্বাস হয় না। যদিও রাজনীতির শেষ বলতে কিছু নেই, যে কোনো কারণে, যে কোনো স্বার্থে, যে কোনো প্রয়োজনে, যে কোনো অজুহাতে এই অন্যের বিরোধিতা করাটা এটা আমার দেশের একটা নীতি, মানে সাধারণ ঘটনা। সেই জায়গা থেকে হয়তো একত্রে আসাটা মানে খুব একটা দুষ্কর হয়ে বসতে পারে। তবে আজকের এই চরমনার পীর সাহেবের সাথে এই 5টি দল যে বসতে পেরেছে এবং তারা যে অন্তত এক বাস্ক পাঠানোর ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ ধারণা পোষণ করেছে, আমি এটাকে কোনোভাবেই ফেলে দিতে চাই না বা বলতে চাই না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকে, ভালো মানসিকতা থাকে, ঐক্য করতে হলে ঐক্যের কিছু থিম লাগে। যেমন আমার ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু ছেড়ে দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে। আমার ভিতরে এই আকিদা, অমুকের এই আকিদা, অমুকের এই আলোচনা, অমুকের পাঞ্জাবি কানা পরা, অমুকের গোল করলি, অমুকের পাঁচ করলি, অমুকের লম্বা টুপি, অমুকের খাটো টুপি, অমুকের টুপি নাই, বিভিন্ন মতাদর্শগত ফেরকাই আমাদের কার্যক্রম বাংলাদেশে চলমান আছে। এগুলোকে ছাড় না দিলে আপনি কখনোই এক প্ল্যাটফর্মে বসতে পারবেন না। ভালোর দিক হচ্ছে যে বাংলাদেশের আলেমরা কিন্তু এখন বসছে। এখন এই জোট হলেই যে তারা ক্ষমতায় যাবে এমনটা না। আমি বলছি যে একটা জোট হলে একজন আলেম যে বসছেন, একত্রে চলছেন, তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ, মানে কি বলে, মাথার তাজ হিসেবে থাকবে, যে তিনি কারো কাছে কোনো ধরনের কি বলে মুসলেকা দিয়ে কিংবা কারোর কাছে হাত পেতে ক্ষমতায় যাওয়ার স্বাদ নেয়নি, বরং তারা ঐক্যমতে পৌঁছেছে। এই ঐক্যমতের পরেও কিন্তু নির্বাচনের আগে বহু রাজনৈতিক সমীকরণ হতে পারে, সবাই মিলে আবার নতুন আরো বিগ প্ল্যাটফর্ম হতে পারে, আবার দুটো মহাজোট হতে পারে। একটি হতে পারে ইসলামিক জোট, যাদের সাথে আরো ছোট ইসলাম ছাড়াও ভিন্ন দলের লোকেরা প্রার্থী হতে পারে, আবার আরেকটি হতে পারে বিএনপির জোট কিংবা একক প্রার্থী। তো নির্বাচন তো আমাদেরই, বাংলাদেশেরই, এখানে ভয়ের কিছু নেই। এই যারাই নির্বাচন করবে তারা প্রত্যেকেই এখন কিন্তু দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক যারা না তারা কিন্তু পালিয়ে গিয়েছে। অতএব আমাদের এই পজিটিভ জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ধরেন ঐক্য হচ্ছে, তাতে আপনি কি অসন্তুষ্ট? একজন আলেম বসছে, তাতে কি আপনি অসন্তুষ্ট? আলেম বসছে, কথা বলছে, গল্প করছে, এ তো আরো আমাদের জন্য লক্ষণ ভালো যে ঐক্য হচ্ছে বাংলাদেশ। আর যদি আমরা নিজেদের স্বার্থ চিন্তা করি তাহলে এই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, সেই মানুষগুলো যাতে ঐক্য হলে ক্ষতি হবে, তার মানে তাদেরকে অনৈক্য করে আমরা আজীবন আমাদের স্বার্থ লুটে নিতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সমর্থন করি না। যদি শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়।
সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝেই সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে, পেহেলগাঁও নামে জায়গাটার নাম, মানে অসাধারণ নৈসর্গিক দৃশ্যের একটা জায়গা। সেখানে অন্তত 26 জনকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করা হয়েছে, কী হয়েছে, নানান রকম স্পেকুলেশনস আছে, কিন্তু প্রাথমিকভাবে মুসলিম জঙ্গিবাদীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলবো, ইনফ্যাক্ট এটা এবং এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে কী হতে পারে এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চেয়েছি আপনাদের অনেকের সামনে হয়তো এসছে, কারণ এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। ডক্টর ইউনূস কাতার সফরে আছেন, আমরা নিশ্চয়ই দেখেছি। তিনি সেখানে এই সফরে যা করছেন সেটাকে ইঙ্গিত করে আজ তাক বাংলা, একটা মেইনস্ট্রিম চ্যানেল, এটা যে একেবারে যে কেউ করছেন তা না, ইন্ডিয়া টুডে যে টিভি সেটাও তাদের একটা হেডলাইন ভিডিওর এরকম, কাশ্মীরে হিন্দু হত্যা শুনে বাংলাদেশ ইসলামী ইউনূসের নারীর সঙ্গে উল্লাস, থাম্বনেইল। কিছু নারীর সাথে ডক্টর ইউনূস ওই সফরে বসেছেন, সেইটা থাম্বনেইলে দিয়ে এই ধরনের কথাবার্তা লিখছেন। ভিডিওটা শোনার চেষ্টা করলাম, আসলে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন, আমি ভিডিওটা খুঁজে বের করলাম এবং আমি শোনার চেষ্টা করলাম। সেখানে তিনি যেহেতু এই ঘটনাটা যখন ঘটছে তখন তার অনেকগুলো কর্মসূচি আছে, তিনি নৈশভোজে গেছেন, সেখানে হেসে বক্তৃতা করছেন। এটাও ক্রাইম হয়ে গেছে ডক্টর ইউনূসের, কারণ ভারতে একটা হামলা হয়েছে এবং যে বাজে ধরনের ইঙ্গিত করা হচ্ছে হিন্দু হত্যা হয়েছে, হিন্দু হত্যা শুনে তিনি নারীদের সাথে সেলিব্রেট করছেন। মানে নর্মালি একটা ফেসবুকে যখন একটা ছবি, ডক্টর ইউনূসের প্রচুর কর্মসূচি আছে, প্রচুর কাজ আছে, সেই কাজের মধ্যে তিনি নানা রকম মানুষজনের সাথে যুক্ত থাকছেন, কথা বলছেন, সেগুলো ফেসবুকে নিয়মিতভাবে শেয়ার হয়, সেটা হওয়ারই কথা, সেটা হওয়া ভালো। এবং আপনারা যদি ওরা ফেসবুকে ঢোকেন, এই মুহূর্তে আমি সেখানে আছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার কার সাথে দেখা করছেন, কেন করছেন, কী বক্তৃতা করছেন, সব এখানে দেওয়া আছে। সেখান থেকেই তারা একটা ছবি নিয়ে এই ধরনের একটা কথা লিখেছে। এখানে কারা তার সাথে বসেছিল, আমি ওনার যে ছবিটা তারা ব্যবহার করছে, বাংলাদেশি অ্যাথলেটস যারা কাতারে প্রধান উপদেষ্টার সাথে পোজ দিয়েছেন এবং সেখানে প্রত্যেকের নামও দেওয়া আছে। মানে আমাদের দেশের মেয়েরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, খুব স্বাভাবিক, পিতৃতুল্য না, ডক্টর ইউনূস অনেকের দাদা নানা তুল্য, সেই মানুষের সাথে ছবি দিয়েছেন। এটা নিয়ে এমন নোংরা কথা, এমন নোংরামি তারা করছেন, ইগনোর করি, আমরা করতেই পারি, কিন্তু যে কারণে আমি এটাকে অ্যালার্মিং মনে করি, মন খারাপ হয় বলে মনে করি। নিজে একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা একটা গণতান্ত্রিক ভারতও দেখতে চাই। ভারতের গণতন্ত্র ভারতের জনগণের জন্য যেমন সুবিধা, সেটা আমাদের জন্য ভালো। ভারতে যত এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে, সেই এক্সট্রিমিজম বাংলাদেশেও আসলে রিয়াকশনারি হয়েও এটা আসবে। এগুলো হয় খুব কাছাকাছি দেশের মধ্যে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই যে এই রিপোর্টগুলো হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, মানে এটা তো জাস্ট একটা ব্যক্তি না। বাংলাদেশে দেখবেন অনেকগুলো সোকল্ড ইউটিউবের চ্যানেল আছে যারা উদ্ভট কতগুলো হেডলাইন দিয়ে শেখ হাসিনা পতনের আগে আজকে পতন, এখন পতন, ঢাকা ঘিরে ফেললো, শেখ হাসিনা পালিয়ে গেল, সেনাপ্রধান শেখ হাসিনাকে চলে যেতে বললো, বা এখনও দেখবেন ডক্টর ইউনূস শেষ হয়ে গেছেন, ডক্টর ইউনূসকে সেনাপ্রধান নামিয়ে দিচ্ছে, অথবা সেনাপ্রধানকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান, যেটা একটা সংবাদ মাধ্যম, আজ তাক তাই, ইন্ডিয়া টুডে তাদের টিভি চ্যানেল, আমরা অনেকে ইন্ডিয়া টুডের ডিবেট এই সময় খেয়াল করি, কারণ বাংলাদেশের অনেকে সেখানে নেওয়া হয়, সেই চ্যানেলটা এই ধরনের কথা বলছে, সেই চ্যানেলগুলো এই ধরনের কথা বলছে। মানে সীমা নামতে নামতে কোথায় গেছে, এবং হয়তো এটা অবধারিতও ছিল। আপনি যখন নোংরামি করতে থাকেন, আপনি যখন স্পেসিফিক ক্লাসকে ফিড করতে থাকেন, ফিড করতে করতে তার চাহিদা বাড়তে থাকে, সে আরও র্যাডিক্যাল, আরও বেশি অ্যামিউজড হতে পারে, এরকম খবর খুঁজতে থাকে। তো তার মানেটা হচ্ছে এই যে ভারতে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই জিনিসগুলো খায়, তারা দেখতে চায় এবং তাদেরকে তারা ফিড করছে। এবং তার চেয়ে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, মানুষ যদি খায়ও, একটা মেইন স্ট্রিম চ্যানেল, নিউজ এজেন্সি, তারা এটাকে খাওয়াচ্ছে। বিভৎস ব্যাপার। এবং ভারতে মিডিয়া বলে যে আর কিছু আসলে এক্সিস্ট করছে না টু সাম এক্সটেন্ট, এটা তো আমাদের চোখের সামনেই ঘটছে, চোখের সামনেই ঘটছে। এনডিটিভির মতো চ্যানেল আদানি কবজায় নিয়ে যাওয়ার পর কী হবার কথা ছিল আমরা অনুমান করতে পারি, এবং তাই হয়েছে। এনডিটিভিতেও বসে বসে বাংলাদেশ নিয়ে যা যা ঘটে দেখছি। সো ভারতের মিডিয়ায় দেখে, তাদের এই নির্লজ্জতা দেখে, তাদের এই অসভ্যতা দেখে খারাপ লাগা জায়গা ওটা যে একটা গণতান্ত্রিক ভারত ক্রমাগত আরও আরও অগণতান্ত্রিক, আরও স্বৈরাচারী, আরও ফ্যাসিস্ট হয়ে উঠছে। আমাদের জন্য অ্যালার্মিং, আমাদের জন্য অ্যালার্মিং। আমরা ভারতীয়রা তাদের লিস্ট সেন্সে ফিরবেন। সাধারণ ভারতীয়দের কথা বলছি, যারা এই ধরনের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তার বাইরেও তো ভারতীয়রা আছেন। আমরা আশা করি তারা এই জায়গা থেকে সরে আসবেন এবং তারা তাদের সরকারের উপরে, তাদের মিডিয়ার উপরও চাপ তৈরি করবেন, যে ধরনের নোংরামি এবং অসভ্যতা যাতে না হয়। কারোর সাথে দ্বিমত থাকতে পারে, ডক্টর ইউনূসের সাথে সমস্যা আছে, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে ভারতের মতো করে কমপ্লাই করছে না, ডক্টর ইউনূস শেখ হাসিনা নন, শেখ হাসিনা তো নন, উনি 10-20% শেখ হাসিনাও নন। তো তাহলে সমস্যা থাকতেই পারে, কিন্তু ভারতকে এর পরসহ অবস্থান করা শিখতে হবে এবং আলোচনার মাধ্যমেই সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আজ তাক চ্যানেল, তাদের খুবই বিজেপির সাথে অ্যালাইন্ড হওয়ার হিস্ট্রি আছে এবং সেই পারসেপশনই আছে। সুতরাং আজ তাক যা বলছে, এটা খুব উড়িয়ে দেওয়ার কিছু নেই। বিজেপি তার একটা শ্রেণীর কাছে এইভাবে এই বয়ান নিয়ে দিতে চায় যে যখন তোমার দেশের হিন্দু মানুষ মারা যায়, তখন হিন্দুর মৃত্যুতে উল্লাস করে ডক্টর ইউনূস, মেয়েদেরকে তার পাশে বসিয়ে মেয়েদের সঙ্গ নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো আপনাদের কি মতামত? আগামীতে ডক্টর ইউনূস সাহেবকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, নাকি জামাত ইসলামকে দেখতে চান, নাকি বিএনপিকে দেখতে চান? আপনারা কি চান সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক,
আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।